1849 সালের 22শে ডিসেম্বর সেন্ট পিটারবার্গের কনকনে ঠান্ডা একটা সকাল। চারপাশ সাদা বরফে ঢাকা। তীব্র ঠান্ডায় ওঠার আগেই যেন জমে গেছে বাতাস। আর সেখানে তিনটি কাঠের খুঁটির সামনে দাঁড়িয়ে আছেন কয়েকজন মানুষ। খুঁটির সাথে বাঁধা এই যুবকটির বয়স মাত্র 28 বছর। তার অপরাধ, সে স্বৈরাচারী রুশ সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ কিছু বই পড়েছিল, বন্ধুদের সাথে বসে স্বাধীনভাবে বাঁচার স্বপ্ন দেখেছিল। আর সেই অপরাধেই আজ তার জীবনের শেষ দিন। ক্যাপ্টেন হাত তুললেন। চারপাশ নিস্তব্ধ। সৈন্যদের বন্দুকে গুলি ভরা সেই চিলিংঘাতক শব্দ শোনা গেল। যুবকের কানে তখন কেবল নিজের সৃষ্টির স্পন্দন আর সাইবেরিয়ার হিমেল বাতাসের শোষ শব্দ। ক্যাপ্টেন চিৎকার করে কাউন্টডাউন শুরু করলেন। 3, 2, 1. ঠিক তখনই দূর থেকে একটা ঘোড়া ছুটিয়ে জারের এক দূত এসে পৌঁছালো। তার হাতে জারের নিজস্ব সিলমোহর দেওয়া একটি চিঠি। ক্যাপ্টেন সৈন্যদের থামিয়ে চিৎকার করে বললেন, হোল্ড, মৃত্যুদণ্ড মওকুফ করা হয়েছে। জার তাকে ক্ষমা দিয়েছেন। সৈন্যরা যুবকের চোখের কাপড় খুলে দিল। সে আবার পৃথিবীর আলো দেখল। কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। মৃত্যুর ওই 3 সেকেন্ডের নরক যে মানসিক ট্রমা তৈরি করেছিল, তা ওই যুবকটিকে আর সাধারণ মানুষ থাকতে দেয়নি। তিনি আর কেউ নন, ফিওদর দোস্তয়েভস্কি। দোস্তয়েভস্কির জীবনের এই অন্ধকার কিন্তু হঠাৎ করে আসেনি। এটা যেন মিশে আছে তার রক্তে, তার বংশের ইতিহাসে। পুরনো রেকর্ড থেকে জানা যায় 1606 সালে বেলারুশের দোস্তয়েভো গ্রামে এক পরিবারের পূর্বপুরুষের স্ত্রী নিজের স্বামীকে গুলি করে হত্যা করেছিলেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই পরিবারের এক অদ্ভুত সহিংসতা আর উন্মাদনা ছায়ার মতোই লেগেছিল। তার বাবা ছিলেন একজন মিলিটারি সার্জন। দোস্তয়েভস্কি শৈশব কেটেছিল একটি দতব্য হাসপাতালের কোয়ার্টারে। যে বয়সে শিশুরা মাঠে খেলাধুলা করে, সেই বয়সে ছোট দোস্তয়েভস্কি হাসপাতালের ভাঙ্গা বারান্দায় একা বসে থাকতেন আর দরিদ্র মানুষের রোগ, চিৎকার আর শেষ নিঃশ্বাস ত্যাগ করা দেখতেন। কিন্তু তার জীবন তাকে ব্যক্তিগত আঘাতটি দেয় যখন তার বয়স মাত্র 12 বছর। হাসপাতালের প্রাঙ্গণে 9 বছরের একটি অবুঝ মেয়ের সাথে তার খুব নিষ্পাপ একটি বন্ধুত্ব হয়েছিল। কিন্তু এক রাতে এক মদ্যপিশাচের কামনার শিকার হয়ে সেই মেয়েটি নির্মমভাবে খুন হয়। এই বীভৎস ঘটনায় দোস্তয়েভস্কির কোমল মনে এমন এক স্থায়ী ক্ষত তৈরি করেছিল, যা তাকে সারা জীবন তাড়া করে বেরিয়েছে। হাসপাতালের সেই বিষণ্ণ দিনগুলোতে দোস্তয়েভস্কির একমাত্র আশ্রয় ছিল তার মা, অত্যন্ত দয়ালু এবং ধর্মীয় স্বভাবের নারী। কিন্তু সুখ জিনিসটা দোস্তয়েভস্কির ভাগ্যে বেশি দিন টিকতই না। তার বয়স মাত্র 15 বছর। যক্ষা রোগে আক্রান্ত হয়ে তার মা ছটফট করতে করতে মারা যান। মায়ের মৃত্যুর পর তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন, কারণ তার বাবা ছিলেন একজন চরম নিষ্ঠুর, খিটখেটে এবং অত্যাচারী মানুষ। তিনি তার খামারের দরিদ্র কৃষকদের উপর পশুর মতো অমানসিক নির্যাতন করতেন। বাবার এই নিষ্ঠুর পরিণতি ছিল অত্যন্ত ভয়াবহ। দোস্তয়েভস্কির বয়স যখন 18, তখন শোষিত কৃষকদের ভেতরে ক্ষোভ বিস্ফোরিত হয়। এক রাতে তারা দল বেঁধে দোস্তয়েভস্কির বাবাকে জীবন্ত পিটিয়ে এবং শ্বাসরোধ করে হত্যা করে। নিজের বাবার এই নৃশংস খুনের খবর যেদিন তরুণ দোস্তয়েভস্কির কাছে পৌঁছায়, মানসিকভাবে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েন। বাবার প্রতি তীব্র ঘৃণা আর একই সাথে তার মৃত্যুর জন্য এক অদ্ভুত অপরাধবোধ, এই দুয়ের টানাপোড়েনের মধ্যেই সেই রাতেই তার জীবনের প্রথমবার দেখা দেয় সেই ভয়ঙ্কর অভিশাপ। তার প্রথম মৃগী রোগের আক্রমণ হয়। শরীর কাঁপতে শুরু করে। মুখ দিয়ে ফেনা উঠতে উঠতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। এই রোগটি তার জীবনের শেষ পর্যন্ত তাকে নরক যন্ত্রণা দিয়েছিল। 23 বছর বয়সে দোস্তয়েভস্কি সিদ্ধান্ত নেন তিনি ইঞ্জিনিয়ারিং এর চাকরি ছেড়ে পুরোপুরি লেখালেখি করবেন। তার প্রথম উপন্যাস পোলফোক রিলিজ হতে রাতারাতি সফল হয়। রাশিয়ার বড় বড় সাহিত্যিকরা বলতে লাগলেন রাশিয়ায় এক নতুন জিনিয়াসের জন্ম হয়েছে। কিন্তু এই সাফল্য ছিল মাত্র কিছুদিন। তার পরের কয়েকটি বই বাজারে একদম মুখ থুবড়ে পড়ে। চারদিকের সমালোচনা আর একাকিত্ব সহ্য করতে না পেরে দোস্তয়েভস্কি এক গোপন আন্ডারগ্রাউন্ড দলে যোগ দেন, যার নাম পেট্রাশেভস্কি সার্কেল। এটি ছিল এমন এক বুক ক্লাব যেখানে জারের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে নিষিদ্ধ বই পড়া হতো এবং গোপনে সমাজ পরিবর্তনের পরিকল্পনা করা হতো।
তারা ভেবেছিল এই গোপন বৈঠক কেউ জানে না, কিন্তু তারা জানতো না এই দলেরই একজন সদস্য পিওটার আসলে ছিল সরকারের স্পেশাল ফোর্সের একজন গোপন চর, যে প্রতি রাতে আলোচনার বিবরণ চারের পুলিশের কাছে পৌঁছে দিত। বিশ্বাসঘাতকতার এই জাল সম্পূর্ণ বিছানো হয়ে গেলে তখন এক রাতে পুলিশ পুরো দলকে রেড করে হাতে নাতে গ্রেপ্তার করে। আর এই ফাঁদে পড়ে তাদের মুখোমুখি হতে হয় সেই ফায়ারিং স্কোয়াডের, যা আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন, যারা তাকে ফায়ারিং স্কোয়াডের সামন থেকে জীবন ভিক্ষা দিয়েছিল ঠিকই, কিন্তু সেটা কোনো দয়া ছিলই না। ওটা ছিল বন্দীদের মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার জন্য সরকারের একটা নিষ্ঠুর মনস্তাত্ত্বিক খেলা। তাকে পাঠিয়ে দেওয়া হলো সাইবেরিয়ার এক কুখ্যাত লেবার ক্যাম্পে। 4 বছর সেই নরকে থাকার পর তাকে আরো 6 বছর কাটাতে হয় বাধ্যতামূলক সামরিক চাকরিতে। দীর্ঘ 10 বছর পর তিনি নিজের চেনা পৃথিবীতে ফিরে আসেন। তার শরীর সম্পূর্ণ ভেঙে গিয়েছিল, কিন্তু তার কলম হয়ে উঠেছিল তলোয়ারের চেয়েও ধারালো। সাইবেরিয়াতে থাকার সময় তার পরিচয় হয় মারিয়া নামের এক বিধবা নারীর সাথে। তিনি তাকে বিয়ে করেন, কিন্তু এই সম্পর্ক তাকে কোনোদিনই মানসিক শান্তি দেয়নি। এর কিছুদিন পর মারিয়াও যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর মাঝেই তিনি তীব্র প্রেমে পড়েন পলিনা সুসোলোভা নামের এক তরুণী লেখিকার, কিন্তু এই সম্পর্ক তাকে শুধু আরো গভীর মানসিক ভাঙ্গনের দিকে ঠেলে দেয়। শেষে পলিনা তাকে নির্মমভাবে ছেড়ে চলে যান। এই চরম ভাঙ্গা হৃদয় আর মানসিক যন্ত্রণা নিয়ে তিনি ইউরোপ ভ্রমণে যান, আর সেখানে গিয়ে নিজেকে সঁপে দেন এক নতুন ডার্ক অ্যাডিকশনের কাছে, ক্যাসিনো রুলেট খেলা। জুয়ারে মারাত্মক আসক্তি তার আর্থিক অবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। ধার করা শেষ কয়েনটাও যখন তিনি ক্যাসিনোর টেবিলে হেরে যেতেন, তখন তার মানসিক অবস্থা কেমন হতো তা তিনি তার নিজস্ব উপন্যাসে লিখেছেন। তিনি লিখেছেন, সবচেয়ে খারাপ জিনিসটা হলো আমার নিজের স্বভাব। ক্যাসিনোর টেবিলে আমি যখন জিতি, তখনও আমার মনে হয় না আমি জিতে গেছি। আমি আসলে অপেক্ষা করি কখন আমি আমার শেষ কয়েনটাও হারাবো আর পুরোপুরি ধ্বংস হয়ে যাব। দেনার দায়ে পুলিশ আর পাওনাদারদের হাত থেকে বাঁচতে তিনি বছরের পর বছর ইউরোপের এক শহর থেকে অন্য শহরের ফেরারি আসামির মতো পালিয়ে বেরিয়েছেন। প্রকাশকের সাথে এক আত্মঘাতী চুক্তির চাপে দেনা শোধ করার জন্য এই পুরো দ্য গেমবেলার বইটি তিনি লিখেছেন মাত্র ২৬ দিনে। মাত্র ২৬ দিনে বই লেখা সেই অসম্ভব মিশনের সময় তার জীবনে আগমন হয় এক দেবদূতের। তার সাহায্যকারী স্টেনোগ্রাফার হিসেবে আসেন আনা, যিনি বয়সে দোস্তোয়েভস্কির চেয়ে ২৪ বছরের ছোট। বইটি শেষ হওয়ার মাত্র কয়েকদিন পরেই দোস্তোয়েভস্কি আনাকে বিয়ের প্রস্তাব দেন। জীবনের এতগুলো বছর পর দোস্তোয়েভস্কি অবশেষে এমন একজনকে খুঁজে পেয়েছেন, যিনি তার দরিদ্র, তার জুয়ার নেশা এবং তার মৃগী রোগের মতো প্রতিটা অন্ধকার দিক জেনেও পরম মমতায় তার পাশে এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু শান্ত ও সুখী জীবন বোধহয় দোস্তোয়েভস্কির ভাগ্যে লেখাই ছিল না। বিয়ের প্রথম বছরেই তাদের কোলাহল করে আসে প্রথম কন্যা সন্তান সোনিয়া, কিন্তু মাত্র ৩ মাস বয়সে সোনিয়া মারা যায়। দোস্তোয়েভস্কি সন্তানের লাশের সামনে বসে সেদিন পাগলের মতো কেঁদেছিলেন। এই ঠিক ১০ বছর পর তাদের আরেক সন্তান ৩ বছর বয়সে মারা যায়, আর তার মৃত্যুর কারণ ছিল বাবার শরীর থেকে পাওয়া সেই একই বংশগত অভিশাপ, মৃগী রোগ। নিজের রোগের কারণে নিজের নিষ্পাপ সন্তান মারা গেছে, এই তীব্র অপরাধবোধ আর শোক দোস্তোয়েভস্কিকে সম্পূর্ণ এক দার্শনিক সংকটের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। তিনি ঈশ্বরের তৈরি এই পৃথিবীর ন্যায় বিচার নিয়ে সন্দিহান হয়ে পড়েছিলেন। তার জীবনের এই চরম সত্যটি পরবর্তীতে ফুটিয়ে তুলেছেন তার অমর সৃষ্টিতে। যদি ঈশ্বরের তৈরি এই পৃথিবীতে একটি নিষ্পাপ শিশুকে তীব্র যন্ত্রণায় ছটপট করে মরতে হয়, তবে আমি ঈশ্বরের তৈরি এই পৃথিবীকে প্রত্যাখ্যান করছি। শিশুদের এই চোখের জল যদি সত্য আর স্বর্গের টিকিট পাওয়ার মূল্য হয়, তবে আমি বিনম্র চিত্তে এই টিকিট ঈশ্বরকে ফিরিয়ে দিতে চাই। দ্য ব্রাদার্স কামারাজভ। এই সীমাহীন পারিবারিক ট্র্যাজেডি, শোক আর যন্ত্রণা থেকে দোস্তোয়েভস্কি লিখেছেন বিশ্ব সাহিত্যের সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক উপন্যাস, ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। গল্পটি ছিল রাসকনলিকভ নামের এক তরুণ ছাত্রের, যে সমাজকে মুক্ত করার বাহানায় এক বুড়ি সুদখোরকে কুড়াল দিয়ে কুপিয়ে খুন করে। কিন্তু খুনের পর সে বুঝতে পারে মানুষ আইন আর পুলিশকে ফাঁকি দিতে পারে, কিন্তু নিজের ভেতরকার বিবেককে কখনোই দিতে পারে না। জীবনের শেষ ভাগে তিনি লিখেন তার জীবনের শেষ কাজ, দ্য ব্রাদার্স কামারাজভ, যেখানে তিনি ঢেলে দিয়েছেন তার নিজের জীবনের প্রতিটা ক্ষোভ,
বাবার খুন হওয়া এবং সন্তানদের হারানোর তীব্র বেদনা। এই অমর উপন্যাসটি শেষ করার মাত্র কয়েক মাস পরে 1881 সালে ফেব্রুয়ারিতে এই মহান লেখকের ফুসফুসে মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়, আর তার 2 দিন পর চিরতরে স্তব্ধ হয়ে যায় বিশ্ব সাহিত্যের সবচেয়ে জটিল মনস্তাত্ত্বিক কলমটি। ফিওদর দস্তয়েভস্কির এই অভিশাপ জীবন আমাদের একটা বড় সত্য শিখায়। জীবনের সবচেয়ে অন্ধকার আর নির্মম অধ্যায়গুলো কখনো কখনো সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়। যদি সেদিন সেন্ট পিটারবার্গের সেই কনকনে সকালে তাকে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড়াতে না হতো, যদি সাইবেরিয়ার নরক কিংবা সন্তানের হারানোর তীব্র শোক তাকে সহ্য করতে না হতো, তবে হয়তো বিশ্ব সাহিত্য মানুষের মনের পিছনের এই আসল সাইকোলজিটা কখনোই জানতে পারতো না। আলো দেখার জন্য কখনো কখনো অন্ধকারের একদম শেষ সীমানা পর্যন্ত যেতে হয়। দেখা হবে পরের কোনো পর্বে অন্য কোনো এক রহস্যময় জীবন নিয়ে। আজকের জন্য বিদায়।